আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতি সহ সব খাতে সুযোগ সৃষ্টি করতে কাজ করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বন্দরনগরী চট্টগ্রামের একটি হোটেলে ইউথ পলিসি টক শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। বলেন, তরুণদের মতো মেধাবীরা যে দেশে আছে তাতে হতাশ হবার কিছু নেই। সব খাতের জটিলতাকে সহজ করা হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তিনি জানান, তার দল জনগণের রায়ে সরকারে গেলে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির উন্নয়নে নানা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে প্রথম 1 বছরের পরিকল্পনাও তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। রেমিটেন্স, বন্দর ব্যবস্থাপনা, সর্বোপরি ব্যবসা বাণিজ্যের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে প্রক্রিয়াগুলোকে সহজ করার কথাও জানান তিনি। বন্দরনগরীতে বিগত বছরগুলোতে কোনো উন্নয়ন হয়নি বলেও উল্লেখ করেন তারেক রহমান। যেই প্ল্যানগুলো আমরা করেছি সেটা 31 দফার ভিতরে হোক, কোর কয়েকটা প্রজেক্ট যে আমাদের আছে, 8টা পয়েন্ট দিয়েছি, এই সবগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, প্রথমে আমাদের অ্যাড্রেস করতে হবে ওই দুটো ইস্যু। একটা, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে হয়, সেটা ছেলে হোক মেয়ে হোক, স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারে এটা, এবং অ্যাট দ্য সেম টাইম করাপশন। কিছু ডিজেবল বা অন্য ভিন্ন ধরনের মানুষ আছে, তাদের জন্য বিভিন্ন পর্যায়ে কিছু 5% মতন কোটা রেখে বাকি সব ক্ষেত্রেই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মেধার ভিত্তিতে হওয়া উচিত। সেটা সমতলই হোক, সেটা পাহাড়ি হোক। আমরা সরাসরি কৃষকের হাতে সেই সারটা বলেন, আমরা যদি জানি তার যদি 1 বিঘা জমিতে, এখানে কানি বলে বোধ না চট্টগ্রামে, 1 কানি, হ্যাঁ জমির হিসেবে কানি বলে বোধ, হ্যাঁ ধরেন কারো 1 কানি জমি আছে, সে ওই জমিতে কোন সিজনে, সে হয়তো বছরে 2টো ফসল করে, কোন সিজনে কি ফসল করছে আপনি যদি একটা জানেন, তখন আপনি ওকে ওই হিসাবে আপনি একটা সাপোর্ট দিতে পারবেন যে ঠিক আছে এই বছরও ফার্স্ট সিজনে আলু করছে, তাহলে আপনি ওই আলুর বীজ, সার এবং কীটনাশক দিতে পারবেন। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের সমাবেশের স্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমরুল, সকালে যেমনটি বলছিলেন সমাবেশের স্থল কানায় কানায় পূর্ণ। এই মুহূর্তে আসলে সেখানকার অবস্থা কেমন দেখছেন, এবং তারেক রহমান কখন কয়টা নাগাদ বক্তব্য রাখবেন? শোভন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পলিসি টক শেষ করে হোটেল রেডিসন থেকে এই পোলো গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ঠিক 25 মিনিট আগে, দূরত্ব 20-25 মিনিটের, কিন্তু পথে পথে নেতাকর্মী এবং সমর্থকদের ভিড়ের কারণে গাড়ি বহর অতি ধীরে ধীরে এই পোলো গ্রাউন্ডের দিকে আগাচ্ছে। তো ধারণা করা হচ্ছে হয়তো আরও 5-10 মিনিট সময় লাগবে তার এখানে আসতে। যদিও ইতিমধ্যে এই পোলো গ্রাউন্ড মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। বিশাল এই পোলো গ্রাউন্ড ময়দান, এখানে কয়েক লক্ষ মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি মাঠ। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে এখানে লাখো মানুষেরও বেশি উপস্থিতি, বিএনপি নেতাকর্মী এবং তাদের সমর্থকরা এখানে উপস্থিত হয়েছেন। চট্টগ্রামে মোট 16টি সংসদীয় আসন। এখানে এই মঞ্চে আজকে 16 জন প্রার্থীকে ডাকা হয়েছে। তারেক রহমান তাদেরকে পরিচয় করে দিবেন এবং তাদের এই 16টি নির্বাচনী এলাকা থেকে তাদের নেতাকর্মী এবং প্রচুর পরিমাণের সমর্থক এখানে উপস্থিত হয়েছেন। সেই কারণে এই উপস্থিতি আসলে বিশাল একটা উপস্থিতিতে পরিণত হয়েছে এই চট্টগ্রামের এই পোলো গ্রাউন্ড মাঠ। তার অপেক্ষা আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কখন আসেন, তাকে এক নজর দেখবার জন্য অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন। মূলত তার বক্তব্য শোনার জন্য বেশিরভাগ এসেছেন, তারা অধীর আগ্রহে আছেন বিএনপির চেয়ারম্যান কী ধরনের বক্তব্য দেন এলাকাবাসীর উদ্দেশ্যে, এলাকার সমস্যা সমাধানে, বিএনপি নির্বাচিত হলে জাতীয় উন্নয়নে তারা কী ধরনের প্রতিশ্রুতি দেন সেটি শুনবার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা আছেন। তো পোলো গ্রাউন্ড মাঠে হয়তো কিছুক্ষণের মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এসে উপস্থিত হবেন। আজকে আরও 5টি জনসভা তার রয়েছে। এই পোলো গ্রাউন্ডের জনসভা শেষে উনি এখান থেকে সড়ক পথে গাড়ি বহর নিয়ে যাবেন ফেনীর দিকে। বিকেল 4টায় সেখানে দ্বিতীয় জনসভা আজকের। তারপরে কুমিল্লাতে 3টি জনসভা হবে। এটি
প্রথম কুমিল্লার প্রথম জনসভা হবে 14 গ্রামে, তারপর কুমিল্লা শহরের পাশে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে, এবং পরবর্তী জনসভাটি হবে দাউদকান্দিতে কুমিল্লা 1 নির্বাচনী যে আসনটি, এবং সর্বশেষ সোনারগাঁয়ে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাশপুরের সমাবেশের মধ্য দিয়ে তারেক রহমানের যে ঢাকার বাইরে দ্বিতীয় দিনের যে নির্বাচনী প্রচার অভিযান সেই পর্বটি শেষ হবে, এবং আমরা ধারণা করছি যে সেটি গভীর রাত পর্যন্ত গড়াতে পারে, এবং সর্বশেষ যে জনসভাটি কাশপুরে হবে সেটি আনুষ্ঠানিক সময় আমাদেরকে দেওয়া হয়েছে রাত 12:30টায়। ইমরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠ থেকে জানছিলাম বিএনপির জনসমাবেশের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর যাত্রাবাড়ির কাজলা ব্রিজ এলাকায় ঢাকা 4 ও 5 আসনে নির্বাচনী জনসভা করছে জামায়াত ইসলামী। সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা তাদের বক্তব্যে দুর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকে সবার কাছে ভোট প্রার্থনা করেন। সমাবেশে যাত্রাবাড়ি ডেমরা এলাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বলেছেন, যানজট, গ্যাস সংকট, ড্রেনেজ অব্যবস্থাপনা সহ নানাবিধ সংকটে জর্জরিত যাত্রাবাড়িকে সমৃদ্ধ জনপদে পরিণত করতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে চান তারা। জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দর্শক, এই মুহূর্তে যাত্রাবাড়ির কাজলা ব্রিজ সংলগ্ন সমাবেশ স্থলে আছেন সহকর্মী নূর হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি নূরের কাছে। নূর, সমাবেশে শুরু হয়েছে কিনা, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, এবং জামায়াতের আমিরের যে বক্তব্য দেওয়ার কথা তিনি আসলে সমাবেশ স্থলে এসেছেন কিনা, কখন বক্তব্য দিবেন? ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই সনদের পক্ষে হাত দিতে হবে এবং 11 দলীয় জোটের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আমি ঢাকা 4-এর সর্বস্তরের ভোটার সহ সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, শোভন, রাজধানীর অন্যতম প্রধান প্রবেশপথ বলা চলে যাত্রাবাড়ি। এই যাত্রাবাড়ির যে কাজলা ব্রিজ এলাকা, এখানে আজকে জামায়াত ইসলামী তাদের যেই প্রার্থীরা রয়েছেন ঢাকা 4 এবং 5 আসনের প্রার্থী, সেই দুজন প্রার্থীর সমর্থনে বিশাল জনসভা বা নির্বাচনী জনসভা সেটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে। জামায়াত ইসলামের আমির, যিনি আজকে এই সমাবেশের প্রধান অতিথি, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং এই পর্যায়ে আসলে এখানকার যারা এমপি প্রার্থী ঢাকা 4 এবং 5 আসনে জামায়াত ইসলামী এবং 10 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদের বক্তব্য শোনা হচ্ছে, এবং তারা যেমনটি আসলে বলছেন যে এই এলাকাটি রাজধানীর ভেতরে হলেও এটি আসলে একরকম অবহেলিত জনপদ হিসেবে দীর্ঘদিন ধরে রয়েছে। এখানে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ, হাজার হাজার মানুষ যারা এসেছেন মিছিল নিয়ে, তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারাও আসলে বলছেন যে এই এলাকাগুলো, এই যাত্রাবাড়ি, ডেমরা, কদমতলী, যে এলাকাগুলো নিয়ে ঢাকা 4 এবং 5 আসন, এই এলাকাগুলো নানাভাবে অবহেলিত, এবং এখানে এখন পর্যন্ত মানসম্মত কোনো হাসপাতাল নেই। এখানে ট্রাফিক ব্যবস্থাপনাটা খুবই ভঙ্গুর। এখানকার পানির যে পয় নিষ্কাশন ব্যবস্থা, সেই পয় নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত দুর্বল। এখানকার অন্যান্য যেই নাগরিক সুবিধা, রাজধানীবাসী যে সুযোগ সুবিধাগুলো পায়, সেই ব্যবস্থাপনাগুলো কোনোভাবেই অনুপস্থিত। আসলে এই অভিযোগগুলো তারা করছেন, এবং দীর্ঘদিন ধরে এই এলাকাগুলোতে যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের কাছ থেকে তারা সেই সুবিধাগুলো থেকে বঞ্চিত হয়েছেন। এমনটা এই সমাবেশে আসা শত শত হাজার হাজার মানুষ যাদের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি তারা আমাদের কাছে বলছেন, এবং তারা আশা করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী মনোনীত যে প্রার্থীরা রয়েছেন সেই দুইজন প্রার্থীকে বিজয়ী করার মধ্য দিয়ে যাত্রাবাড়ি এবং ডেমরা এবং কদমতলী এলাকা সহ এখানকার এই গুরুত্বপূর্ণ প্রবেশপথটির দখল একদিকে যেমন জামায়াত ইসলামী নেবে, একইভাবে এখানকার যে সংকট দীর্ঘদিন ধরে মানুষ ভোগ করছে, দীর্ঘদিন ধরে যে সকল অব্যবস্থাপনার কারণে, দুর্নীতির কারণে, চাঁদাবাজি সহ অন্য যে সমস্যাগুলোর কারণে মানুষকে ভুগতে হচ্ছে, জামায়াত ইসলামী এবং তাদের যদি এমপিরা নির্বাচিত হতে পারে তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, এই রকমটি আসলে তারা প্রত্যাশা করছেন। এবং কিছুক্ষণের মধ্যে এখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলবেন। তিনি হয়তো এখানকার মানুষের জন্য তার পক্ষ থেকে, জামায়াত ইসলামের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি রয়েছে সেগুলো ঘোষণা করবেন। শোভন, দর্শক, আমরা রাজধানীর যাত্রাবাড়ি থেকে জানছিলাম জামায়াত ইসলামের সমাবেশের খবর।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকায় অবস্থানরত বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। রাজধানীর একটি হোটেলে এই বৈঠকে জাতীয় নির্বাচনকে ঘিরে কমিশনের প্রস্তুতি, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক পরিবেশ, অংশগ্রহণমূলক ভোট নিশ্চিত করা, সহিংসতা রোধে সিইসির ভূমিকা এবং ভোটের সময় প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে এআই এর অপব্যবহার ঠেকাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, সব বিষয়ে আলোচনা হচ্ছে। বৈঠকে উপস্থিত রয়েছেন বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক, জাতিসংঘের প্রতিনিধি সহ আন্তর্জাতিক সংস্থার সদস্যরা। এছাড়াও বৈঠকে রয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ ও মনির হায়দার। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সরাসরি চলে যাচ্ছি সিইসির ব্রিফিংয়ে। ব্যাপারে তারা বুঝতে পেরেছেন এবং তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের প্রস্তুতি নিয়ে এবং আমাদের সদিচ্ছা নিয়ে এবং আমাদের ফিউচার যে প্ল্যান প্রোগ্রাম এগুলো নিয়ে তারা অত্যন্ত সন্তুষ্ট। ধন্যবাদ আপনাকে। যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বাঘেরহাট ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামকে তার মৃত স্ত্রী ও শিশু সন্তানের মুখ দেখানো হয়েছে কারা ফটকে। এ সময় সেখানে সাদ্দামের পরিবারের আরও 6 সদস্য উপস্থিত ছিলেন। গতকাল সন্ধ্যায় স্ত্রী ও শিশু সন্তানের মরদেহ শেষবারের মতো দেখানোর ব্যবস্থা করে জেলা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। হৃদয়স্পর্শী এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হলে তা ভাইরাল হয়। পরিবারের পক্ষ থেকে তাকে প্যারোলে মুক্তির দাবি তুললেও প্রশাসন বলছে সাদ্দামের মুক্তির বিষয়ে কোনো আবেদন করা হয়নি। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, মরদেহ নিয়ে সাদ্দামের পরিবারের 6 সদস্য এসেছিলেন। কারাগারের মূল ফটকের ভেতরে সাদ্দামকে 5 মিনিট মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়। স্বজনরা জানান, ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম বিভিন্ন মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। 5 বছর আগে সাদ্দাম বিয়ে করেন কানিজ সুবনা স্বর্ণালীকে। একমাত্র শিশুপুত্র নিয়ে দীর্ঘদিন ধরে স্বামীকে কারামুক্ত করতে বিভিন্নভাবে চেষ্টা করেও ব্যর্থ হন। এক পর্যায়ে হতাশায় মানসিকভাবে ভেঙে পড়ে 23 জানুয়ারি 9 মাসের শিশু সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেন নিজেই। এরই সাথে শেষ করছি মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।